আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসন্ন গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের জন্য চতুর্থ দল হিসেবে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের এই যে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা হয়েছে এর মধ্যে 9 জন লোকাল এবং 7 জন বিদেশি ক্রিকেটার নিয়ে অর্থাৎ মোট 16 জনের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে গুঞ্জন থাকার পরও শেষ পর্যন্ত আর স্কোয়াডে দেখা যাচ্ছে না সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল রিয়াদের নাম। মূলত মাহমুদুল রিয়াদকে না নেওয়ার পেছনে কারণ ছিল তারা তাদের যে টিমটা সাজিয়েছিল সেখানে তারা মাহমুদুল রিয়াদকে ওইভাবে ফিট করতে পারছিল না, যার কারণে শুরুতে গুঞ্জন থাকলেও পরবর্তীতে কিন্তু রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তামিম জানিয়েছিল যে তারা মাহমুদুল রিয়াদের সাথে ওইভাবে শেষ পর্যন্ত আর যোগাযোগটা বজায় রাখেনি। অন্যদিকে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ দুইজনের নামই এসেছিল। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ মূলত বাংলাদেশের টি-20 সেটআপে জাতীয় দলের সেটআপে চলে এসেছে, যার কারণে মূলত ওই সময় সে ব্যস্ত থাকবে শ্রীলঙ্কা সিরিজে, যার কারণে মেহেদী হাসান মিরাজকে এখানে রাখা হয়নি। আর সাকিব আল হাসানের কথা বললে সাকিব আল হাসানটা একটা স্ট্রং বাদ ছিল, কারণ তাদের অধিনায়ক নুরুল হাসান সোহান কিন্তু চেয়েছিল যে সাকিব আল হাসানকে যাতে রংপুর রাইডার্সের এই গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে সংযুক্ত করা হয়, কিন্তু আরও আনুষঙ্গিক অনেক বিষয় শেষ পর্যন্ত তারা সাকিব আল হাসানকে রাখেনি। এখন সাকিব, মিরাজ, মাহমুদুল রিয়াদ এই তিনজনকে ছাড়াও কিন্তু একটা গুঞ্জন ছিল যে নুরুল হাসান সোহান এবং নাইম শেখ এই দুইজন ক্রিকেটার বাংলাদেশের ন্যাশনাল টিমের ওয়ানডে এবং টি-20 সেটআপে তারা সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নুরুল হাসান সোহান এবং নাইম শেখের কিন্তু এই গ্লোবাল সুপার লিগের খেলা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছিল, কারণ নুরুল হাসান সোহান কিন্তু দীর্ঘ 3 বছর যাবৎ বিপিএলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছে, পাশাপাশি গত গ্লোবাল সুপার লিগে রংপুরের চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক, পাশাপাশি এবারও থাকার কথা। কিন্তু যদি ন্যাশনাল টিমের ওয়ানডে এবং টি-20 সেটআপে চলে আসতো তাহলে কিন্তু তাকে আমরা এই গ্লোবাল সুপার লিগে দেখতে পারতাম না। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি এবং রংপুর ম্যানেজমেন্টের যৌথ সম্মতিতে নুরুল হাসান সোহানকে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে তারা পাচ্ছে। পাশাপাশি নাইম শেখও কিন্তু এই গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স স্কোয়াডে রয়েছে। এখন যদি আমরা স্কোয়াড নিয়ে বিশ্লেষণ করি, সেখানে 9 জন যে লোকাল ক্রিকেটার রয়েছে এর মধ্যে 3টি ডিপার্টমেন্টে তাদেরকে আমি ভাগ করেছি। এর মধ্যে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান, 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং 3 জন বোলারকে তারা পিক করেছে। এর মধ্যে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে সাইফ হাসান, সৌম্য সরকার এবং নাইম শেখ। এর মধ্যে সৌম্য সরকার এবং সাইফ হাসান কিন্তু গত গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের এই স্কোয়াডে ছিল এবং এই দলের সর্বোচ্চ যে রান স্কোরার তাদের মধ্যে কিন্তু এই দুজনই সর্বোচ্চ ছিল। এর মধ্যে সৌম্য সরকার তো গত জিএসএল এর হাইয়েস্ট রান স্কোরার ছিল, আর সাইফ হাসানও কিন্তু টপ অর্ডারে দুর্দান্ত ভালো পারফর্মিং কিন্তু করেছিল। তাই সৌম্য এবং সাইফ যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে রংপুর রাইডার্সের জন্য গ্লোবাল সুপার লিগে ভালো একটা কিন্তু সাপোর্ট পাওয়া যাবে। আর নাইম শেখ প্রথমবার রংপুরের জার্সিতে খেলতে নামবে গ্লোবাল সুপার লিগে, দেখা যাক সে কীরকম পারফরমেন্স করে। 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের দলে রয়েছে ইয়াসির আলী রাব্বি, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। এর মধ্যে ইয়াসির আলী রাব্বি গত বিপিএলে দুর্বারাচ্যের হয়ে ভালো পারফর্ম করে মূলত এখানে ডাক পেয়েছে। আর যেহেতু আমাদের লোকাল ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগ ন্যাশনাল টিমের রাডার রয়েছে, যার কারণে মূলত ইয়াসির আলী রাব্বিকে এক প্রকার বাধ্য হয়ে তারা নিয়েছে। আর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তো আছে, তার পাশাপাশি এখানে উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হয়েছে। মূলত এই দলের দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে অঙ্কন লাস্ট কয়েকটি বিপিএল যাবৎ কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ভালো পারফর্ম করেছিল এবং গত বিপিএলে কিন্তু অঙ্কন ভালো পারফর্ম করেছে এবং সব কিছু মিলে এবং ডোমেস্টিকে ডিপিএল এবং এনসিএলে ভালো পারফর্ম করে মূলত এই জায়গাটা নিয়েছে। এবং তাদের যেহেতু সোহান ব্যতীত আরেকটি উইকেট কিপার ব্যাকআপ দরকার, তার জন্য অঙ্কনকে নিয়েছে। এছাড়া বোলিং ডিপার্টমেন্টে 3 জনকে এখানে তারা রেখেছে, তারা হচ্ছে রাকিব আল হাসান, আবু হায়দার রনি এবং কামরুল ইসলাম রাব্বি। এর মধ্যে রাব্বি গত জিএসএলে কিন্তু রংপুর স্কোয়াডে ছিল এবং সে দলের হয়ে অন্যতম সেরা একজন বোলার হিসেবে বল করেছে। এছাড়া এখানে আবু হায়দারনি প্রথমবার এই জিএসএল খেলতে যাচ্ছে, এই বাহাতি পেসার। এছাড়া এখানে বাহাতি স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে। রাকিবুল হাসান ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু বাংলাদেশের অন্যতম একটা পরিচিত নাম বাহাতি স্পিনার হিসেবে। তবে এই গতবারের জিএসএল এর যে রংপুর স্কোয়াড ছিল সেখান থেকে মাত্র 4 জন ক্রিকেটার এখানে রয়েছে, অর্থাৎ সৌম্য সরকার, সাইফ হাসান, নুরুল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি। গত গ্লোবাল সুপার লিগে এই দলের হয়ে খেলা রিশাদ হোসেন, শেখ মাহিদী হাসানকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে শেখ মাহিদী হাসানের না থাকার কারণ হচ্ছে শেখ মাহিদী যেহেতু বাংলাদেশের ন্যাশনাল টিমে টি-20 স্কোয়াডের ক্রিকেটার এবং যেহেতু 10 থেকে 16 জুলাই বাংলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে, যার কারণে মাহিদী হাসানকে তারা বাধ্য হয়ে রাখতে পারেনি। সেম গোস টু রিশাদ হোসেন। যদিও রিশাদ হোসেন যদি ন্যাশনাল টিমের স্কোয়াডে নাও থাকতো তাহলে হয়তো রংপুর রাইডার্সে খেলতো না, হোবার্ট হারিকেন্সে খেলতো, কিন্তু সে হোবার্ট হারিকেন্স রংপুর কোনো জায়গায় থাকতে পারেনি ন্যাশনাল টিমে থাকার কারণে। এখন এই দলের মধ্যে লোকাল ক্রিকেটারদের মধ্যে একমাত্র স্পিনার হিসেবে এখানে রয়েছে রাকিব আল হাসান, যাও খুব বেশি একটা এফেক্টিভ হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে কিন্তু গত আসরে কিন্তু খুব বেশি যে রান হয়েছে এরকম নয়। পাশাপাশি স্পিনার কিন্তু দুর্দান্ত বল করেছে, যার মধ্যে শেখ মাহিদী এবং রিশাদ কিন্তু ভালো বল করেছিল। ওই দুইজনের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে রাকিব আল হাসান কতটুকু যথার্থ সেটা এখন মাঠে
খেলা দেখলেই বোঝা যাবে। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখানে দ্বিগুণ ফেমাস এবং দ্বিগুণ পারফর্ম করা ক্রিকেটারদেরকে মূলত রেখেছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। এখানে তারা 7 জন বিদেশি ক্রিকেটারদের রেখেছে। এর মধ্যে গত আসর থেকে শুধুমাত্র ইউএসের লেফট আর্ম স্পিনার হারমিত সিংই এখানে রয়েছে, আর বাকি 6 জন ক্রিকেটার নতুন এসেছে। এখানে আমি 3টা ডিপার্টমেন্টে তাদেরকে ভাগ করেছি। এর মধ্যে রয়েছে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান, 1 জন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং 3 জন বোলার। 3 জন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে এখানে রয়েছে আফগান ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, তারপর এখানে রয়েছে পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান খাজান আফে এবং ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স। এর মধ্যে কাইল মেয়ার্স কিন্তু লাস্ট 2টি বিপিএল এর সিজনে কিন্তু খেলেছে, ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন দলের অংশ ছিল এবং সে টপ অর্ডার ব্যাটিং করতে পারে, 3, 4, 5ও ব্যাটিং করতে পারে, পাশাপাশি কিন্তু সে মিডিয়াম পেস বোলিংটা করে এবং নতুন বলে কিন্তু উইকেট তুলে আনতে পারে। সেক্ষেত্রে কিন্তু মূলত তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তারা দলে পিক করেছে। মূলত ওপেন করার জন্য এখানে খাজান আফে এবং ইব্রাহিম জাদরানকে করানো হতে পারে সৌম্যর সাথে ওপেনিংয়ে। এর মধ্যে খাজান আফে কিন্তু গত বিপিএলে কিন্তু চিটাগং কিংসের হয়ে কিন্তু ভালো পারফর্ম করেছিল শেষ 4-5টি ম্যাচে, এর জন্য তাকে নেওয়া হয়েছে। আর ইব্রাহিম জাদরান এখানে হার্ড হিটার ব্যাটসম্যান না হওয়ার পরও তাকে নেওয়ার মেইন কারণ হচ্ছে যেহেতু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম হচ্ছে স্লো এবং টার্নিং উইকেট, সেখানে কিন্তু স্ট্রাইক রেটের থেকে বড় জিনিসটা হয় যে ব্যাটিং অ্যাভারেজটা এবং মাঠে টিকা থাকা এবং স্ট্রাইক রোটেট করা। সেক্ষেত্রে কিন্তু ইব্রাহিম জাদরান একটা ভালো একটা নাম, যার কারণে তাকে নেওয়া হয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এখানে রয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান ইফতেখার আহমেদ। ইফতেখার আহমেদ কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি সে অফ স্পিনিং বোলিংটাও করতে পারে, সেই হিসাবে ইফতেখার আহমেদ একটা আলাদা একটা মাত্রা যোগ করবে। তবে মিডল অর্ডারে হার্ড হিটিং ব্যাটিং পাশাপাশি ফিনিশিং করার জন্য ইফতেখার আহমেদ কিন্তু বেস্ট। আর বোলিং ডিপার্টমেন্টে যে 3 জনের কথা বললাম তারা হচ্ছে আফ্রিকান চায়নাম্যান বোলার তাবরেজ শামস এখানে আছে, ইউএসের স্পিনার হারমিত সিং আছে এবং পাকিস্তানি পেসার আকিব জাভেদ আছে। এর মধ্যে আকিব জাভেদ কিন্তু গত বিপিএলে কিন্তু রংপুর রাইডার্সের স্কোয়াডে ছিল, সে দুর্দান্ত বল করেছে এবং দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিল, তাই তাকে এখানে পিক করা হয়েছে। হারমিত সিং গত গ্লোবাল সুপার লিগে কিন্তু রংপুরের হয়ে কিন্তু ভালো বোলিং করেছিল, আর এখানে কিন্তু প্রথমবারের মতো ডাক পেয়েছে তাবরেজ শামসি। মূলত এখানে যেহেতু রিশাদ হোসেন আমাদের একমাত্র লেগ স্পিনার দলের মধ্যে নেই, যার কারণে রিশাদ হোসেনের বিকল্প হিসেবে মূলত তারা তাবরেজ শামসিকে এখানে প্রতি ম্যাচে খেলাবে বলে মনে হচ্ছে, আর তার বিকল্প হিসেবে এখানে হারমিত সিং থাকবে। আর লোকাল ক্রিকেটারদের মধ্যে রাকিবুল হাসানকে এখানে খেলানো হবে। যেহেতু তাবরেজ শামসি কিন্তু অনেক বড় একটা নাম এবং টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা সময় কিন্তু র্যাঙ্কিংয়ের 1 নম্বর ক্রিকেটার ছিল, সেই হিসাবে কিন্তু ভালো একটা বলার নিয়েছে। বাকি যে 2 জন রয়েছে এর মধ্যে হারমিত সিংয়ের কোনো গ্যারান্টি নেই, আর অন্যদিকে রাকিবুল হাসান এরকম বড় স্টেজে কীরকম পারফর্ম করে সেটি দেখার বিষয়। সব মিলিয়ে বলতে গেলে এই দলের মধ্যে কিন্তু বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেক বড় বড় তারকা ক্রিকেটারই আছে। এর মধ্যে কাইল মেয়ার্স একটা বড় নাম, এছাড়া এখানের মধ্যে ইফতেখার আহমেদ, তারপর এখানে তাবরেজ শামসের মতো ক্রিকেটার আছে, এছাড়া কিন্তু বাকিরাও কিন্তু পারফর্মার ক্রিকেটার। আর লোকালদের মধ্যে এখানে ভালো পারফরমেন্সের জন্য নজর থাকবে মূলত ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকারের প্রতি, নুরুল হাসান চৌহান, ইয়াস আলী রাব্বির প্রতি, এবং বোলারদের মধ্যে আবহাওয়া রনি, কামরুল ইসলাম রাব্বি এবং রাকিবুল হাসানকে আসলে মূল কাজটা করতে হবে বোলিং ডিপার্টমেন্টে। এখন আগামী 10 জুলাই থেকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর, যেখানে রংপুর রাইডার্স ছাড়াও আরও 4টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে কিন্তু হোবার্ট হারিকেন্স, তারপর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট্রাল স্টেক্স, এই 3টি দল রংপুর রাইডার্সের আগে স্কোয়াড ঘোষণা করেছে। এখন শুধুমাত্র দুবাই ক্যাপিটালসের স্কোয়াড ঘোষণা করা বাকি। বাকি যে 3টি দল ঘোষণা করেছে এর মধ্যে কিন্তু প্রত্যেকটি দল কিন্তু শক্তিশালী দল ঘোষণা করেছে। এর মধ্যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের যেই দলটা সেটা অনেক স্ট্রং হয়েছে, তাছাড়া হোবার্ট হারিকেন্সও স্ট্রং দল ঘোষণা করেছে, সেন্ট্রাল স্টেক্সও কিন্তু মোটামুটি ফাইট দেওয়ার মতো ভালো একটা দল গঠন করেছে। এখন দুবাই ক্যাপিটালসের স্কোয়াডটা আসার পরে বোঝা যাবে যে দুবাই ক্যাপিটালসের স্কোয়াডটা কতটা বাকি দলগুলোর মধ্যে শক্তিশালী দল গঠন করে। তো এই ছিল রংপুর রাইডার্সের 16 সদস্যের স্কোয়াড, যেখানে 9 জন লোকাল এবং 7 জন বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে তারা স্কোয়াড সাজিয়েছে। আস্তে আস্তে গ্লোবাল সুপার লিগ সম্পর্কে আরও কিছু আপডেট আসা মাত্রই এবং দুবাই ক্যাপিটালসের স্কোয়াড আসা মাত্র সেগুলো নিয়ে আমি বিশ্লেষণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ঐতিহ্য চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।